বিশ্বংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসার উদ্দিন। আমরা আজকে ব্যবসা বাণিজ্যের কোনো একটি বিষয় নিয়ে আজকে আলোচনায় বসেছি। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হবেন। এর মধ্যে জনাব রকিবুর রহমান, তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি, এবং সেই সাথে মোহাম্মদ মোহসিন, পুঁজিবাজার বিশ্লেষক। এই দুজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন। তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশ্বংলাপে। প্রথমে আমাদের হাতে দুটি প্রতিবেদন আছে, বিশেষ করে একটি হচ্ছে গার্মেন্টসের যে অস্থিরতা যাচ্ছে বর্তমানে, এই বিষয়ে একটি প্রতিবেদন আছে। সেই প্রতিবেদনটি দেখে আসবো। বেতন ভাতার দাবিতে বুধবার সকালে রাজধানীর বাড্ডা এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে সাহারা গার্মেন্টসের শ্রমিকরা। একই সময় মিরপুর এলাকায় বিক্ষোভ করেন তারা। তবে দুপুর গড়ানোর আগেই মালিকপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। অঘোষিত লকডাউন ভেঙে একই দাবিতে সাভার আশুলিয়ার অন্তত ৮টি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ৮ তারিখে বেতন দিছে, অর্ধেক বেতন দিছে আর অর্ধেক দেয় না। আজকে ১৫ তারিখ, কেন আমাদের টাকার দরকার নেই? আমাদের তো ঘরে চাল নাই, খাবার নাই। গাজীপুরেও লকডাউন উপেক্ষা করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন 10টি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক। পরে ২০ এপ্রিলের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাসে রাস্তা থেকে সরে যান পোশাক শ্রমিকরা। একই দাবিতে চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। পরে করোনা সংক্রমণের আশঙ্কা থেকে তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। মালিক আমাদের বেতনও দিচ্ছে না, আবার ফোন দিয়ে ভিতরে আনতে হচ্ছে। আমাদের না খেয়ে মরে যাম রুমে। শ্রমিকদের বেতন পরিশোধ নিশ্চিত করতে বড় বড় কারখানা মালিক কিংবা বিজিএমইএ বিকেএমইএকেই দায়িত্ব নিতে হবে বলছেন অর্থনীতিবিদ নাজনীন আহমেদ। সংকটে পড়া মাত্র আমি 1 মাস 2 মাসও হয়নি, কেন শ্রমিকদের বেতন নিয়ে এই সমস্যা হবে? ছোট ফার্মগুলোর যদি সমস্যা হয় তাদেরকে দেখার দায়িত্ব এই অ্যাসোসিয়েশনগুলো, এগুলো অত্যন্ত পুরনো অ্যাসোসিয়েশন। আগামী ২০ এপ্রিলের মধ্যে ৮০ ভাগ কারখানা শ্রমিকদের বেতন বুঝিয়ে দেবে আশ্বস্ত করে বিজিএমইএর সভাপতি রুবানা হক জানান, যেসব কারখানা মালিক শ্রমিকদের বেতন দিতে পারছে না তাদের সহযোগিতা করতে ব্যাংকগুলোকে অনুরোধ করা হয়েছে। এমনও হচ্ছে অনেক সময় যে আমরা আমাদের মেম্বারও না এরকম ফ্যাক্টরি হচ্ছে, কিন্তু যেহেতু রাস্তায় নেমে গেছেন, কাজে আমাদের জন্য তাদের সকলের সুবিধার্থে আমরা জাস্ট একটা লিস্ট করে করে প্রত্যেকটা ব্যাংকে বলার চেষ্টা করছি, এবং আশা করি যে ওনারা আমাদের কথা রাখবেন। কোনো শ্রমিকই বেতন ছাড়া থাকবেন না বলেও আশ্বাস দেন বিজিএমইএর সভাপতি। লাকমিনা জেসমিন, সোমা, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের এই প্রকোপের সময় বাংলাদেশের নিত্যপণ্যের যে সরবরাহ ব্যবস্থা, সেটা অনেকটা ভেঙে গেছে, এবং সেই সাথে খাদ্য সামগ্রীর যে প্রাপ্তি, সেই প্রাপ্তিটাও কিন্তু শঙ্কায় পড়েছে। সামনে রোজা আসছে, সব মিলিয়ে আসলে খুব আশঙ্কাজনক অবস্থায় পড়ে গেছে। সেই বিষয়ে আরেকটি প্রতিবেদন আমরা দেখে আসবো। করোনার উদ্বেগ ও আতঙ্ক মাথায় নিয়েও মৌসুমের বোরো চাষের পরিচর্যায় ব্যস্ত মেহেরপুরের চাষিরা। এ সময় নানারকম সবজি মাঠে থাকলেও তা বাজারে পৌঁছাতে শ্রমিক ও পরিবহন সংকটে বাধার মুখে পড়তে হচ্ছে চাষিদের। আবার বাজারে আনলেও তা বিক্রি করে মিলছে না খরচের টাকাও। আমাদের লেবারের সংকট এবং করোনা ভাইরাস নিয়ে সকলে ভয় করছে, ঘরের থেকে বেড়াতে চাচ্ছি না। লাভ তো হবে না, বরঞ্চ বাগান ধরে পুরোটাই বাগান ধরে কোনো রকম চালান বাঁচাচ্ছি। মাল আইনের সব আরো ফেলাই দিতে হচ্ছে, কোনো পাইকারি বিক্রি হচ্ছে না। দেশের প্রান্তিক চাষিদের এমন দুরবস্থা হলেও রাজধানীর বাজারে বিপরীত চিত্র। প্রত্যন্ত এলাকায় যখন অধিকাংশ সবজি কেজি প্রতি 10 থেকে 15 টাকায় বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে কৃষকের, তখন ঢাকার বাজারে তা প্রায় দ্বিগুণ। ঢেঁড়স, পটল, সিম কিংবা বেগুন 25 থেকে 35 টাকায় মিললেও সাধারণ ক্রেতারা এখন আয়শূন্য। যে পরিস্থিতি, দেশের মানুষের পকেটে পয়সা নাই, বাজার কিনে খাওয়া ক্রয় ক্ষমতার বাইরে পরিস্থিতি, এখনো জমানো টাকা থেকে খরচ করতে হচ্ছে। সেদিক দিয়ে যদি চিন্তা করা হয় তাহলে অবশ্যই একটা চাপ পড়ছে। সরকার জাতি বলুক যে কাঁচা বাজার বন্ধ করা যাবে না, কাঁচা বাজার চলবো, স্বাভাবিক। এই কাঁচা বাজারের যে গাড়িটা আনবো, ওই গাড়ি আগে 5,000 15,000 টাকা আইতেছে না বেটারা। সরবরাহ ব্যবস্থা বিঘ্ন হওয়ায় অনেক নিত্যপণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। জরুরি ভোগ্যপণ্য প্রতি কেজি আদা এখন বিক্রি হচ্ছে 300 টাকায়। 10 দিন আগেও যা ছিল 150 থেকে 160 টাকা। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবে 1 মাসের ব্যবধানে আদার দাম বেড়েছে 89 থেকে 95% পর্যন্ত। আদা কিনছি আমরা আপনি 180 করে, এখন হয়ে গেছে 280। রোজাকে উপলক্ষ করে সমস্ত মাল কিনতেছে পাবলিক, আর ইতিমধ্যে আবার দামও বাড়ছে। গাড়ি ঘোড়া চলতেছে না, মাল আসতে পারতেছে না, এই কারণে দাম। মাল আছে পিছনে, মাল আসতে পারতেছে না। বিশ্লেষকরা বলছেন, পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনে সরকারের বিশেষ তদারকিতে পণ্যবাহী যান চলাচল নিশ্চিত করতে হবে।
পণ্য পরিবহন যে বাধা নিষেধের আওতামুক্ত সেই বিষয়টি সুস্পষ্ট হওয়া দরকার সকল পর্যায়ে। আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে কনভয়ের মাধ্যমে পণ্য পরিবহনের উদ্যোগ নেওয়া যেতে পারে। তবে রাজধানীর বাজারে এমন ভিড় দেখে বোঝার উপায় নেই ভয়াবহ বিপর্যয় চলছে বিশ্বজুড়ে, যেখানে কোনো বালাই নেই সামাজিক দূরত্ব মানার। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। আমাদের সহকর্মী বাবু কামরুজ্জামান এবং লাকমিনা জাসমিন সময় দুজনের দুটি প্রতিবেদন আমরা দেখে নিলাম। এই পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে আসবো। আমাদের সাথে রকিবুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি সংযুক্ত আছেন পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ মহসিন। প্রথমে জনাব রকিবুর রহমান, আপনার কাছে যাব। মূলত আপনাকে একটু, আপনি জানেন যে সারা বিশ্বে এই মুহূর্তে 2,62,000-এর উপরে আক্রান্ত করোনা রোগী আছে এবং প্রায় 1.5 লাখের কাছাকাছি কিন্তু যে কোনো সময় ছুঁয়ে যাবে মৃত্যুর সংখ্যা আগামী এক সপ্তাহের মধ্যে, এরকম আশঙ্কা করছেন অনেকে। এবং বাংলাদেশে কিন্তু আক্রান্তের চেয়ে বিশেষ করে সুস্থ হওয়ার চেয়ে মৃত্যুর সংখ্যা অনেক বেশি। এই অবস্থায় আসলে এভাবে যদি চলতে থাকে শেয়ার বাজারের অবস্থা কোন দিকে যাবে, কি আশঙ্কা করছেন এখন এই মুহূর্তে? আপনি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আজকে করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে যে একটি অর্থনৈতিক মন্দা দেখা যাচ্ছে, সেটা বাইরে বাংলাদেশে বেরোতে পারবে না। আমার কথা হলো যে অর্থনৈতিক মন্দা দীর্ঘস্থায়ী হবে এবং কোন দেশ কিভাবে এটার মোকাবিলা করে কত তাড়াতাড়ি অর্থনৈতিক মন্দা থেকে বেরোতে পারবে, সেটা হলো বড় ব্যাপার। আপনি জানেন যে পুঁজিবাজার কিন্তু কোথাও বন্ধ নেই, এক্সেপ্ট মেবি শ্রীলঙ্কা হতে পারে আর বাংলাদেশে। দ্বিতীয় কথা হলো, আপনি জানেন পুঁজিবাজারকে স্টেবিলাইজ রাখার জন্য আপনি যে আমেরিকার দিকে তাকান, বিলিয়নস অফ ডলার আমেরিকা সহযোগিতা করছে। ইভেন ব্যাংকগুলিকে আমেরিকা কি করেছে, ব্যাংকগুলিকে বলছে তোমরা বন্ড ছাড়ো, সেই বন্ড সরকার কিনে নিচ্ছে, তাদেরকে সাপোর্ট দিচ্ছে। অপরদিকে আপনি ভারতের দিকে যদি তাকান, ভারতের পুঁজিবাজারে যাতে কোম্পানিগুলি অ্যাটলিস্ট টিকে থাকতে পারে সেই জন্য তার কর্পোরেট ট্যাক্স বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা প্রণোদনা দিয়ে যাচ্ছে, কারণ পুঁজিবাজারের সাথে হাজারো লক্ষ কোটি বিনিয়োগকারী জড়িত। এখন বাংলাদেশের কি অবস্থা আপনাকে বুঝতে পারছে। বাংলাদেশের সবচেয়ে বড় যে ব্যাপারটি, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটি করে দিয়েছেন, সেটা একটা ফ্লোর প্রাইস নির্ধারণ করে দিয়েছেন, অর্থাৎ এই ফ্লোর প্রাইসের নিচে শেয়ারটা যাবে না। আচ্ছা, এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, কারণ বাজার খুললেও দেখা যাবে যে এর নিচে এটা যাবে না। অর্থাৎ বিনিয়োগকারীরা প্লাস যারা মার্জিন লোন নিয়েছেন, যারা মার্জিন লোন অ্যাডজাস্ট করতে শেয়ার বিক্রি করে ফেলতে হয়, অথবা বিদেশে যাদের পোর্টফোলিও আছে তারা যখন শেয়ার বিক্রির প্রবণতা থাকে, তখন এই ফ্লোর প্রাইসটা আমাদের বাজারকে বাঁচিয়ে দিয়েছে। এখন কি হবে? এখন আমি মনে করি, যদি আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনার অর্থনৈতিক মন্দা হয়, অর্থনৈতিক মন্দা যখন দীর্ঘস্থায়ী হয়, তখন দেখবেন প্রাইভেট সেক্টর তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে। জি, অর্থাৎ প্রাইভেট সেক্টর কিন্তু সবচেয়ে বেশি লস করে। কারণ হলো প্রাইভেট সেক্টরের পক্ষে সে সক্ষমতা থাকে না এটা কন্টিনিউ করার জন্য। তখন প্রাইভেট সেক্টর যখন দুর্বল হয়ে পড়ে, তখন কিন্তু ব্যাংক থেকে টাকা নেওয়ার আর সুযোগ থাকে না। অপরদিকে আপনি খেয়াল করবেন যে আমাদেরকে খেয়াল করতে হবে যে কোন কোন সেক্টর মূলত এফেক্ট হচ্ছে। আমাদের দেশে কিন্তু সব সেক্টর কিন্তু এফেক্ট হবে না। আচ্ছা, আপনি যদি পাওয়ার সেক্টর ধরেন, এটা রমরমা, কারণ আপনার বাড়িতে আছেন এবং ঘরে আছেন, আপনাকে ইলেকট্রিসিটি ব্যবহার করতে হচ্ছে, আপনাকে পাওয়ার ব্যবহার করতে হচ্ছে। আপনি যদি পাওয়ার সঞ্চালন লাইন দেখেন, সেটাও কিন্তু চালু। আপনি যে গ্যাস লাইন যদি সরবরাহ দেখেন, সেটাও চালু। এখানে প্রফিটের কোনো তারতম্য হবে না। অপরদিকে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি আছে,
যেগুলি ওষুধ তৈরি করে তাদের কিন্তু অনেক সেল বেড়ে গেছে। এই আপনাকে সেক্টর ওয়াইজ দেখতে হবে। এখন আসেন ব্যাংক সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ব্যাংক। আমাদের পুঁজিবাজার ব্যাংক এবং এমবিপিএফ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো প্রায় 30% মার্কেট ক্যাপিটালাইজেশনে আছে। আচ্ছা, বুঝার চেষ্টা করেন, এখন 6-9 কার্যকরী হয়ে গেছে, অর্থাৎ ডিপোজিটের এগেইনস্টে 6 এবং লেন্ডিং এগেইনস্টে 9। জি। আচ্ছা, তাহলে স্প্রেড হলো 3 কিন্তু ঠিক আছে। আপনাকে বুঝতে হবে স্প্রেড 3 ঠিক আছে। জি। এখন ব্যাংকগুলি যদি সঠিক ম্যানেজমেন্ট করতে পারে, তার যদি ম্যানেজমেন্ট কস্ট কমাতে পারে, তার যদি খরচ কমাতে পারে, তাহলে তার কাছে একটা সুযোগ আসছে তার ইনকামটা ধরে রাখার জন্য। আর যেহেতু প্রাইভেট সেক্টর এই মুহূর্তে কোনো গ্রোথ হবে না, তাহলে প্রাইভেট সেক্টরের ব্যাংক থেকে লোন নেওয়া আর অত সহজ হবে না। আচ্ছা। এবং ব্যাংকগুলিও যারা কর্পোরেট কালচারে বিশ্বাস করে, যাদের ম্যানেজমেন্ট স্ট্রং, যারা পরিচালক দ্বারা প্রভাবিত হয় না, তারাও যেখানে সেখানে লোন দেবে না। তাহলে ব্যাংকের লোনটা, তাহলে ব্যাংকের হাতে সারপ্লাস টাকা আসবে, কারণ এর মধ্যে সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও জি কমিয়ে দেওয়া হয়েছে, তাতে করে ব্যাংকের কাছে টাকা আসবে। রেপোর এগেইনস্টে যে আপনার ইন্টারেস্ট রেট, সেটাও কমিয়ে দেওয়া হয়েছে, তাতে ব্যাংকের কাছে কিছু টাকা আসবে, টাকা নিতে পারবে প্রয়োজন বোধে। তাহলে এখন ব্যাংকের কাছে যে টাকাটা থাকবে, একমাত্র সরকার তার বাজেট ঘাটতি পূরণের জন্য অথবা তার কর্মকাণ্ড পরিচালনার জন্য, যেখানে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করবে, অর্থাৎ তার উন্নয়ন প্রকল্প জি তাকে চালু রাখতে হবে। আপনি একটা জিনিস মনে রাখবেন, যখন অর্থনৈতিক মন্দা থাকে, প্রাইভেট সেক্টর দুর্বল হয়ে যায়, অপরদিকে সরকারকে নামতে হয়, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, অনেক কিছু তাকে করতে হয় জি কর্মসংস্থানের জন্য। সেই ক্ষেত্রে আমি মনে করি এইসব দিক যদি আমি বিশ্লেষণ করি, পরে আবার বলবো, তো পুঁজিবাজারে একটা সুযোগ আসতেছে। আপনি আমাদের সাথে থাকুন, আমরা আপনাকে আরো কিছু বিষয় জানার জন্য আপনার কাছে আসবো। সেই সাথে আমাদের সাথে কিন্তু আরো একজন উপস্থিত আছেন, পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ মহসিন। জনাব মোহাম্মদ মহসিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মূলত যেই সংখ্যাগুলো নিয়ে আমরা আলাপ করছি আজকে, এই করোনা ভাইরাসের কারণে পুরো দেশ কিন্তু এখন লকডাউন অবস্থায় আছে এবং মানুষ কিন্তু একরকম হোম কোয়ারেন্টাইনের মতো সময় পার করছে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিন্তু শেয়ার বাজারে যেতে পারছে না, শেয়ার বাজার যেহেতু বন্ধ আছে। সব মিলিয়ে প্রায় মাসখানেক যদি বন্ধ এর মধ্যে আমরা ধরে নেই, তাহলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিন্তু এর মধ্যে বিপাকে আছেন। তাদের এই অবস্থায় আসলে করণীয় কি, তারা কি করবেন, তাদের জন্য গভর্নমেন্টে কি করতে পারে? ধন্যবাদ। দেখেন যে এটা একটা আনএক্সপেক্টেড একটা ইভেন্ট ছিল, যে আমি খুব ইকো পাচ্ছি আর কি। অসুবিধা নেই, আমরা আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, যেটা ফলে আমরা আসলে রেডি ছিলাম, পৃথিবীর কোনো কান্ট্রি রেডি ছিল না, কিন্তু আমরা আসলে একটু বেশি আনপ্রিপেয়ার্ড। যেমন আমাদের বাজারে এখন কোনো লেনদেন হচ্ছে না, সেটার কারণ কিন্তু আমরা নিজেরা। আমাদের বাজারের যে মাইক্রো স্ট্রাকচার, সেটাকে আমরা ডেভেলপ করতে পারি, যেটা আর কি সময় উপযোগী করা। যেমন এখন দেখা কাজ হওয়া সম্ভব, এবং এই রাতারাতি এই ডেভেলপমেন্ট হয় না। উন্নত দেশগুলির টেকনোলজি ব্লকচেইনের মাধ্যমে তাদের ট্রেডিং প্ল্যাটফর্ম ঠিক করতেছে, যে কোনো ওয়ার্ক স্টেশন থেকে যে কেউ খুব সহজে এই কাজগুলি করতে পারছে। এখন আমরা এইটাকে ফেস করছি এখন,
এবং র্যাপিড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগে এই ব্যাপারটা হতে পারে। অবধারিত ভাবে করোনা না হলেও এক সময় চলে আসতো, আমাদেরকে এই কাজটা করতে হতো। এটা আমি একাধিক টকশোতে বলেছি আপনাদের সাথে, যেটা আমরা কি আনএক্সপেক্টেডলি আগে ফেস করছি যে করোনার কারণে, কিন্তু আমরা এর জন্য মোটেই রেডি ছিলাম না। কতগুলি কারণ, একটা হচ্ছে আমাদের ট্রেডিং প্ল্যাটফর্মটা ওই রকম ভাবে রেডি না। দুই, ব্যাংকিং এর যে ক্লিয়ারেন্স, সেটার সাথে ব্যাংকও যদি একসাথে বন্ধ থাকে তাহলে আমাদের ব্যাংকিং সেক্টর, আমরা বলছি ডিজিটাল ব্যাংকিং হয়ে গেছে, কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে জানি যে আমি সুইজারল্যান্ডে আজকে 30 ইয়ার্স ব্যাকে যে ব্যাংকিং পেয়েছি, সেই ব্যাংকিং আমাদের এখানে এখনো এসে পৌঁছে নাই ওইটুকু। তো এইরকম মুখে ডিজিটাল ডিজিটাল বলে যাব, কাজের মধ্যে কোনো কিছুই নাই, সেরকম অবস্থায় এরকম একটা স্টেলমেট অবস্থা চলবে। এখন প্রশ্ন হচ্ছে আরো কয়েকটা। এক, এই করোনার প্রভাব কতদিন থেকে যাবে এটা আমরা জানি না এখন। দুই, এটা শুধু এক ধরনের প্রভাব ফেলবে না, একটা ফেলবে ডোমেস্টিক্যাল বা লোকাল, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রভাব। আমি খুব বেশি ওরিড হচ্ছে ইন্টারন্যাশনাল প্রভাব নিয়ে। আমার ডোমেস্টিক অবস্থায় দুর্ভিক্ষ কেন হয়, দুর্ভিক্ষের একটা বড় কারণ হচ্ছে খাবারের শর্টেজ, খাবারের সাপ্লাই চেইন এইটা ঠিক থাকে না বলেই দুর্ভিক্ষটা হয়। সারা পৃথিবীতে খাবারের শর্টেজ কোনো কালেই ছিল না, এখনো নাই, কিন্তু তারপরেও আমাদের সব জায়গায় খাবারের শর্টেজ হচ্ছে। এই অবস্থা, এর বিরুদ্ধে আমরা একমুখী পেমেন্ট দিতে পারছি না। যেমন আমাদের এখানে লকডাউন করা হয়েছে, লকডাউন করলেন এই দেশের বিপুল জনসংখ্যা, তারা খাবে কি? এবং সবাই বলছে কেন ঘরে থাকছে না। আরে ভাই, যার পেটে খাবার নেই সে ঘরে থাকবে কিভাবে? তাকে খাবারের জন্যই বাজারে যেতে হবে, খাবারের জন্যই সব জায়গায় যেতে হবে। এটা তো আপনার চিন্তায় আসলো না। এখন আমাদের এই চিন্তাগুলি এখনো করার সময় আছে, কারণ সায়েন্টিফিক রিসার্চ যেটা বলছে যে করোনা এই ফার্স্ট একটা ওয়েভ দিয়ে শেষ হয়ে যাবে না, এটা ওয়েভ আফটার ওয়েভ আসতে থাকবে। তাহলে আমরা এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিভাবে নিজেদেরকে বাঁচাবো, আমাদের অর্থনীতিকে সচল রাখবো, আমাদের পুঁজি বাজার সচল রাখবো, এইগুলি এখনই অত্যন্ত প্রজ্ঞার সাথে ডিসিশন নেওয়া দাবি করে। কিন্তু আমাদের এখানে দুঃখজনক ভাবে সেগুলো হচ্ছে না। যেমন এখন চাওয়া হচ্ছে প্রণোদনা। দেখেন যে আপনাদের দুইটা রিপোর্ট দেখলাম, তার একটা ছিল হচ্ছে গার্মেন্টস 1 মাসের বেতন দিতে পারছে না। আরে ভাই, এত টাকা আপনারা কামাইলেন, সব টাকা বিদেশে নিয়ে গেলেন, হ্যাঁ, একটা টাকা দিয়ে এখন আপনারা বেতন দিতে পারছেন না 1 মাসের। গভর্নমেন্টের 5,000 কোটি টাকার প্যাকেজ দেওয়ার পরেও আপনারা বেতন দিতে পারছেন না। এবং শ্রমিক যখন তার ন্যায্য মজুরি চায় তখন কি করা হচ্ছে, আপনি পুলিশ দিয়ে তাদেরকে পিটাচ্ছেন, পুলিশ দিয়ে করে দিচ্ছেন। এটা তো সেই মধ্যযুগীয় বর্বরতা, এর বাইরে তো আর কিছুই বলবো না। তা আমাদের প্রতিটা সেক্টরে সেম। আপনি দেখেন, গরিবরা ত্রাণ চাওয়ার আগে সবার আগে ত্রাণ চেয়েছে কারা? ধনীরা। এবং আমাদের রাষ্ট্র একই রকম ভাবে দিয়েছে। গার্মেন্টস মালিকদের জন্য যে ইনসেন্টিভ দিল সেটা 2% ইন্টারেস্টে, মাঝারি বিনিয়োগকারীদের জন্য যা দিল সেটা হচ্ছে 4.5% ইন্টারেস্টে, কৃষকদের জন্য যখন দিল সেটা 5% ইন্টারেস্টে, এবং যখন দেখলো আহা একটু ভুল হয়ে গেল, তখন একটা ই করার জন্য কি করলো 4% ইন্টারেস্টে। এখন আপনি যদি খাবারই না তৈরি করে করতে পারেন, অন্যান্য দেশে যেখানে কৃষককে সাবসিডি দেওয়া হয়, আপনি এখানে কৃষককে কেন 100% মানে ফ্রি অফ কস্টে লোনটা দেন না? তাহলে তো কৃষক একটা সাহস পায়, খাবারের যোগানটা ঠিক রাখতে পারে। এবং যেখানে যারা গার্মেন্টস মালিক আছে তাদেরকে কেন আপনি এই মুহূর্তেই করছেন না, গিয়ে আপনি দেন হচ্ছে এখন বেতন, আপনি কেন দিতে পারবেন না? আপনারা যে এই যে কল্যাণ তহবিল করছেন সেই টাকা কই? আর আপনারা গভর্নমেন্টের কাছে টাকা নিয়ে কি করছেন? দেখেন, সবসময় আমরা শুনি আশ্বাসের বাণী, এই হয়েছে ওই হয়েছে, এই করব ওই করব, এটাই শুনে আসছে। দেখেন যে আজকে রকিব ভাই সহ বাকিরা যারা ই করছেন যে আমরা চাই হচ্ছে সরকার থেকে প্রণোদনা, আমাদের দেশের এই সরকার তার অত্যন্ত সীমিত ক্যাপাসিটির ভিতর দিয়ে কতটুকু সাপোর্ট কতগুলি অংশে দিবে? আপনারা একটা বন্ড মার্কেট তৈরি করতে পারেন নাই। এখন বলছেন যে আমেরিকা বন্ড মানে ছেড়ে হচ্ছে টাকা নিতে পারছে ব্যাংক, আপনারা তো বন্ড মার্কেট তৈরি করতে পারেন নাই। অথচ 2010 সাল থেকে আমি লাগাতার শুনছি বন্ড মার্কেট তৈরি হচ্ছে। হ্যাঁ, সমস্ত কাগজপত্র তৈরি হয়ে গেছে, এই হয়ে গেছে ওই হয়ে গেছে, সব শুধু সময় যাচ্ছে। প্রতিটা মিটিং সিটিং এ শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছি যে হচ্ছে হবেটা হবে। এখন এই ক্রাইসিসটা যে আসছে, এখনো মাথা খারাপ করার কোনো কিছু নাই, এখনো অনেক কাজ করার আছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বড় ইনভেনশন বলেন, বড় বড় পলিসি দিককার ডিসিশনের কথা বলেন, এই চেঞ্জগুলি কিন্তু এসছে সবচেয়ে ক্রাইসিস মোমেন্টে। আমাদের এই ক্রাইসিস মোমেন্টে আমরা যদি
সম্মিলিতভাবে বসে ঠান্ডা মাথায় প্রজ্ঞার সাথে সিদ্ধান্ত নিতে পারি, তাহলে হচ্ছে আমরা বাঁচবো। দেখেন, আমাদের কাছে মনে হচ্ছে যে আমি নিজে বাঁচতেই সবকিছু ঠিক। ভাই, এটা অন্যভাবে চিন্তা করতে শেখেন। এখানে করোনা যদি প্রলং করে, দেশে ডাক্তার যদি মারা যায়, আপনাকে যে মারা যাচ্ছে সে একটা ভেন্টিলেটর উঠতে পারছে, কিন্তু আপনাকে যখন অ্যাটাক করবে আপনি শ্বাসকষ্টের যন্ত্রণায় নিজেকে নিজে মারতে যাবেন, বিকজ there will be no ventilator, there will be no doctors, there will be no nurses. আরো খারাপ আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা আবার একটু রকিবুর রহমান আপনার কাছে একটু আসবো। মূলত মহসিন ভাই যে বিষয়গুলো কথা বলছেন যে সব সেক্টরকে বাঁচানোর জন্য নানা রকম প্রণোদনা বা সুযোগ সুবিধার কথা উনি বলছেন এবং সেই সাথে খাদ্য নিশ্চয়তার কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন। পুঁজিবাজারকে বাঁচানোর জন্য আসলে এই মুহূর্তে কি ধরনের উদ্যোগ দরকার, আপনি কি বলবেন জনাব রকিবুর রহমান? আমি মহসিন ভাইয়ের সাথে অনেক বিষয়ে একমত। আমি যদি আপনি ভারতের উদাহরণ আপনাকে টেনে আনি, ভারতের চারজন নোবেল প্রাপ্ত অর্থনীতিবিদ একটি বক্তব্য দিয়েছেন, জয়েন্ট বক্তব্য দিয়েছে। আপনি অমর্ত্য সেন, ডক্টর অভিজিৎ, তারপর ডক্টর কৌশিক, আরো দুজনের নাম এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। ওনারা কি বলেছেন জানেন? ওনারা জিডিপি হিসাবটা বন্ধ করেন, জিডিপি নিয়ে মাথা ঘামাবেন না, জিডিপি কি হবে না হবে এগুলি বাদ দেন। ভারতের 82 কোটি মানুষকে কিভাবে খাদ্য পাঠাবেন, তাদের অ্যাকাউন্টে কিভাবে টাকা পাঠাবেন, এটার জন্য যা যা করতে হয় আল্লাহর ওয়াস্তে তাই করেন। আগামী 6 মাস অন্য কোনো চিন্তা করবেন না। একজন নোবেল প্রাপ্ত অর্থনীতিবিদ বলেছেন যদি তার জন্য টাকাও ছাপাইতে হয়, জানি ইনফ্লেশন বাড়বে, তবু টাকা ছাপান। আগে গরিবকে বাঁচান, কর্মহীন লোকদেরকে বাঁচান। আমি এখানে সেটাই বলবো। আমি বাংলাদেশের কনটেক্সটে একই কথা বলবো। আমি মহসিন ভাইয়ের সাথে একমত। যতগুলি প্রণোদনা দেওয়া হয়েছে ব্যবসায়ী সম্প্রদায়কে সামনে রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, আল্লাহর ওয়াস্তে এই ব্যবসায়ী সম্প্রদায় কি পারে না 1 মাসের বেতন দেওয়ার জন্য? সেটাও সরকারের প্রণোদনা থেকে নিতে হবে, অর্থাৎ আর্থিক সহযোগিতা থেকে নিতে। আমি মনে করি এখন আমাদের দায়িত্ব হলো জিডিপি নিয়ে চিন্তা না করা, সাধারণ মানুষের খাদ্য নিশ্চয়তার বিষয়ে আপনি বলছেন নাকি? ধন্যবাদ। আপনারা দুইজন আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি বিরতি নিব। বিরতি থেকে ফিরে এসে আমরা আরো অনেক আলোচনা আছে, অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করার সুযোগ আছে, আপনাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে আলাপ করব। দর্শক, বিশ্বংলাপের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত। বিশ্বংলাপে আমরা পুঁজিবাজারের ভবিষ্যৎ নিয়ে আলাপ আলোচনা করছি। করোনা ভাইরাসের এই সংকটকালীন সময়ে পুঁজিবাজারকে কিভাবে বাঁচানো যায় সে বিষয়ে বিরতিতে যাবার আগে জনাব রকিবুর রহমান বলছিলেন, আমরা আবারও একটু সংযুক্ত হব। জনাব রকিবুর রহমান, আপনার সাথে, আপনি আমাদের সাথে যুক্ত আছেন এখনো। আপনি এই বিষয়ে আলাপ করছিলেন, পুঁজিবাজার বাঁচাতে আসলে এই মুহূর্তে করণীয় কি, সে বিষয়ে যদি আর একটু ডিটেলস বিস্তারিত বলতেন। আমি প্রথম গুরুত্বপূর্ণ কথা যেটা বলছি যে আপনি বোঝার চেষ্টা করেন যে ব্যাংকের 6-9 আপনার ডিপোজিট 6 ল্যান্ডিং 9 6-9 কার্যকরী হয়ে গেছে কিন্তু সব ব্যাংকে। এবং এটার এফেক্ট কি পুঁজিবাজারে সেটাই বলতেছি। এটা কিভাবে পুঁজিবাজারে অর্থ যোগান দিবে সেটাই বলছি এখন। মনে করেন একজন ব্যক্তি 1 লক্ষ টাকা ব্যাংকে ডিপোজিট করলো, 6% সে পাবে হলো বছরের শেষে 6,000 টাকা। 6,000 টাকার মধ্যে তার
10% কাটা যাবে, দ্যাট ইজ 600 টাকা। জি, তাহলে রইল 5,400 টাকা। আরো একটা কাটা আছে, ওইটা হলো 100 টাকা মিনিমাম, তাহলে হইলো 5,300 টাকা। এই মুহূর্তে আমরা যদি মনে করি ইনফ্লেশন 5.5, তাহলে আপনি দেখেন, তাহলে ওইখানে ইনফ্লেশনে খাই করলো 5,500 টাকা। তাহলে আপনার লস হলো কত? দেখেন আপনি টাকাটা রেখে কত লস করলেন, 5,500, ওইটা আর ওইখানে পাইলেন 5,300 বোধ, 300, অলরেডি 200 টাকা লস। এখন আসেন, তাহলে টাকা কিন্তু সবার সিন্ধুকে আছে, ঘরে আছে, সব জায়গায় কিন্তু টাকা আছে, মনে রাখবেন। টাকা কিন্তু আমেরিকা তো যায় না, লন্ডনও যায় না, কানাডা তো যায় না। টাকাটা কি হয়? হুন্ডি। জি, আমেরিকাতে আপনি $1,00,000 ওখানে দিল, আর এখানে আপনি $1,00,000 সমূল্য টাকা দিয়ে দিলেন। জি, আচ্ছা, এখন আসেন, এখন যদি পুঁজিবাজার চালু থাকে এবং পুঁজিবাজার স্বচ্ছতা বা জবাবদিহিতা থাকে, পুঁজিবাজার যদি সুশাসন থাকে, পুঁজিবাজার যদি আইনের শাসন থাকে, পুঁজিবাজার যদি ভালো ভালো কোম্পানি আসে, এবং ব্যাংক ব্যবস্থা থেকে যদি কেউ কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য কোনো টাকা, কোন এন্টারপ্রেনার টাকা না নিতে পারে, এখন আর নিতে পারবে না, কারণ কোন ব্যাংক দীর্ঘস্থায়ী কাউকে ফাইন্যান্স করবে না। অতএব যারা কোম্পানি বড় করতে চান, ফ্যামিলি ওনারশিপ থেকে বেরিয়ে তাকে পুঁজিবাজারে আসতে হবে। আচ্ছা, আমি এখন যে কথাটা বলার চেষ্টা করছি, তাহলে টাকা তো সবার কাছে আছে, ঘরে ঘরে। সে কি করবে? সে যদি দেখে পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে, যে ম্যানিপুলেশন করেছে, 50 কোটি টাকা ম্যানিপুলেশন ধরা পড়ছে, তাকে 50 লাখ টাকা জরিমানা না করে তার 50 কোটি টাকা কনফিসকেটেড করে, তাকে যদি জেলে ঢুকাই দেয়, তাহলে আস্থা ফিরে আসবে বিনিয়োগকারী। যারা সার্কুলার ট্রেড করবে তাদেরকে যদি আওতায় আনে শাস্তি দেওয়া যায়, এবং কোন আইন ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে জানে না হয়, যারা কোম্পানি নিয়ে আসবে তাদের অডিট রিপোর্ট যেন স্বচ্ছতা থাকে, যারা 2 নম্বরে অডিট রিপোর্ট দেবে, মিথ্যা রিপোর্ট দিবে, তাদেরকে আইনের আওতায় আনে কঠোর শাস্তি দিতে হবে। এটা যদি প্রতিষ্ঠা করা যায়, ভালো ভালো সরকারি শেয়ার যদি আসে, মাল্টিন্যাশনাল কোম্পানি যদি আসে, তাহলে পুঁজিবাজার কিন্তু অটোমেটিক্যালি চাঙ্গা হয়ে যাবে। এটা পৃথিবীর সব দেশে হয়, বাংলাদেশে হবে। তাহলে দেখা যাচ্ছে আপনি যদি 9/11 এর অবস্থা দেখেন, জি, আপনি কিন্তু প্রাইভেট সেক্টর বসে গেছিল, ব্যাংকের হাতে 1,60,000 কোটি সারপ্লাস ছিল, কিন্তু তখন ব্যাংকগুলি নিয়ম না মেনে অতিরিক্ত মার্জিন দিয়ে মার্কেটকে বাবিল করে ফেলছিল, তার জন্য ব্রাস্ট হয়েছিল। ধন্যবাদ জনাব রকিবুর রহমান, আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু মহসিন ভাইয়ের কাছে যাব। মহসিন ভাই, রকিব ভাই যে বিষয়গুলো বলছিলেন যে পুঁজিবাজার চালু রাখার জন্য বা সুশাসনের বিষয়ে বলছেন, আস্থা ফিরিয়ে আনার জন্য এবং আইনকে সবার ঊর্ধ্বে রেখে যদি ব্যবস্থা করা যায়, তাহলে পুঁজিবাজারের সেই বিনিয়োগ পরিবেশ আবার ফিরে আসবে। আপনার কাছে একটু জানতে চাওয়া যে এই মুহূর্তে আসলে যারা বিনিয়োগকারী আছে, বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারী, যাদের এই পুঁজিবাজারের উপরেই নির্ভরতা সবচেয়ে বেশি, সেই জায়গায় এখন লেনদেন, সেই জায়গায় এখন বাজার বন্ধ আছে, তাদের সুরক্ষার জন্য এই মুহূর্তে আসলে কার কি করণীয় আছে এবং সেই সাথে পুঁজিবাজার কোনোভাবে চালু রাখার সুযোগ আছে কিনা?
আমাদের পুঁজিবাজারের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট করছে না হচ্ছে ফিজিক্যালি, মানে ইকোনমি চালু হওয়ার আগ পর্যন্ত আবার এটা চালু হতে পারে। আচ্ছা, তো আমার এটা হচ্ছে যে যতদিন পর্যন্ত এই ধরনের লকডাউনের মতো অবস্থা চলবে এবং ব্যাংকিং সেক্টরটা পুরোপুরি ভাবে ফিজিক্যালি অপারেশনে না থাকবে, ইভেন সিডিবিএল এর মতো প্রতিষ্ঠানকেও পুরোপুরি ভাবে ফিজিক্যালি অপারেটিভ থাকতে হবে এবং সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের সমস্ত ব্রোকারেজ হাউস, এটা ছাড়া কিন্তু আমরা আসলে ভার্চুয়াল জগৎ থেকে ফুল বেজড ট্রেডিং এ যেতে পারবো না। এটা হচ্ছে এক নম্বর জিনিস, এটা আমাদের মানতে হবে আর কি। অর্থাৎ ফিজিক্যালি ইকোনমি ওপেন হওয়ার আগ পর্যন্ত আমরা এই অবস্থায় যেতে পারবো না। এখন আমরা জানি না ভবিষ্যৎটা আসলে কি হবে, কিন্তু ওই রকম অবস্থা যদি প্রলং করে তাহলে এখনো আমাদের সময় বা সুযোগ আছে ঘরে বসেই চিন্তা করার, বিশেষ করে ডিএসসির সাথে যারা ইনভলভ আছেন বা সিএসসির সাথে, যে দ্রুত কিভাবে এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করে ফেলা যায়। এটা খুব একটা জটিল কোনো বিষয় না, এটা আমরা বসে বসে করে ফেলতে পারি। কিন্তু এই যে সময়টা নষ্ট করছে, এই সময়ের মধ্যে কাজ করলে হয়তো আমার ধারণা আমরা এতদিনে করে ফেলতে পারতাম যে কিভাবে ওপেন করে ফেলা যায় হচ্ছে ভার্চুয়ালি ট্রেডিং। এটা হচ্ছে নাম্বার ওয়ান। ইভেন সেটেলমেন্ট ভার্চুয়ালি কিভাবে ব্যাংকের সাথে করে ফেলা যায় অফ আওয়ার্স, সেটাও আমরা ঠিক করে ফেলতে পারতাম। সিডিবিএল কিভাবে ঠিক করা যায় সেটাও করতে পারতাম। এভরিথিং পসিবল। আচ্ছা, এগুলিতে আমার মনে হয় না যে কেউ চিন্তা করেছে। আমরা চিন্তা করেছি যে করোনা ভাইরাসের এই লকডাউনটা হয়তো 14 ডেজ পরে হয়তো ঠিক খুলে যাবে, আমরা পারবো। কিন্তু জিনিসটা হচ্ছে এইভাবে যদি চিন্তা করে আমরা এই সময়টা কাজ করতাম হয়তো অনেক দূর এগিয়ে যেতাম, নাম্বার ওয়ান। নাম্বার টু, আর একটা ব্যাপার হচ্ছে যে সবাই প্রণোদনা চাচ্ছেন, কিন্তু আমি সবসময় বলি যে প্রণোদনার আসলে দরকার হচ্ছে ছোটদের। বড়দের প্রণোদনা দিলে কি হয় আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি, যতবার বড়দের প্রণোদনা দেওয়া হয়েছে ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে, মানুষ ঘুরে দাঁড়ায়নি। এখন আপনার অবজেক্টিভ থাকতে হবে মানুষ ঘুরে দাঁড়াইতে হবে না ইকোনমি নামক সিস্টেম ঘুরে দাঁড়াইতে হবে। এখন এই করোনার পরবর্তী প্রভাব কি হবে আমরা এখনো জানি না, বাট থিঙ্ক দিস ওয়ে, এটা অনেকটা ভীতিকর একটা ব্যাপার। কিন্তু আমি বলছি কেন একটা অপশন আপনারা মাথায় রেখে চিন্তা করেন না যে এই করোনার ফলে আমেরিকার মতো এত বড় ইকোনমি পুরোটা দাঁড়িয়ে আছে তার ডেটের উপর, কারণ পৃথিবী তার কাছে টাকা ধার দিয়ে রাখছে সেটার উপর। এখন ধরেন ইউএসএ যদি একটা সিস্টেমের মধ্যে চলে আসে, সে যদি এই সমস্ত ডেট পরিশোধে অস্বীকার করে, জাস্ট থিঙ্ক দিস ওয়ে। জি জি মহসিন ভাই, আপনার এই বিষয়ে আমরা আরো একটু বক্তব্য শুনবো, তবে এই মুহূর্তে বিরতি নিব। বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে এই প্রসঙ্গে আমি আরেকবার আসবো। দর্শক, বিশ সংলাপের পর্যায়ে আরো একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত বিশ সংলাপে। আমরা পুঁজিবাজারের ভবিষ্যৎ নিয়ে আলাপ করছি। আমাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি রকিবুর রহমান এবং পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ মহসিন, এই দুজন অতিথি হিসেবে আজকে সংযুক্ত আছেন আমাদের সাথে। মহসিন ভাই, আমি আপনার কাছে আসবো, তার আগে আমি একটু রকিবুর রহমান সাহেব আপনার কাছে একটু জানতে চাইবো যে মূলত মহসিন ভাইও কিন্তু সম্মিলিত প্রয়াসের কথা বলছেন, পুঁজিবাজারকে এই ক্রান্তিকালীন সময় সহ ওভারঅল পুঁজিবাজারকে এগিয়ে নেওয়ার জন্য সম্মিলিত প্রয়াস দরকার, সম্মিলিত সিদ্ধান্ত দরকার। সেই সিদ্ধান্তগুলো কি হতে পারে একটু পয়েন্ট আকারে যদি বলতেন। জি, আমরা যে অলরেডি আমরা যে ইনিশিয়েটিভ নিয়েছি, জি, সেই ইনিশিয়েটিভটা হলো যে আমরা অলরেডি আমরা চিন্তা করেছি আমাদের কি কি দরকার। আমাদের পুঁজিবাজার স্টার্ট করতে হলে হাউসগুলো ওপেন করতে হবে। আচ্ছা, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সার্ভিলেন্স রেডি রাখতে হবে, ঢাকা স্টক এক্সচেঞ্জ সার্ভিলেন্স ঠিক থাকতে হবে, সিডিবিএল থাকতে হবে এবং ব্যাংকিং সেক্টর। আচ্ছা, এখন বড় কথা হলো মনে করেন আমার 6টা ব্রাঞ্চ আছে। জি, 6টা ব্রাঞ্চে আমার লোক দরকার হলো 12 জন। একজন ট্রেড করবে আর একজন পিয়ন থাকবে। আচ্ছা, সকল বিনিয়োগকারী অনলাইন অথবা টেলিফোনের মাধ্যমে অর্ডার দেবে। আচ্ছা, আচ্ছা, এখন ইম্পর্টেন্ট হলো সার্ভিলেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ সার্ভিলেন্স ওপেন থাকবে, সেখানে 2-3 জন কর্মচারী থাকবে। সিকিউরিটি এক্সচেঞ্জ সার্ভিলেন্স ওপেন থাকবে, 2-3 জন কর্মচারী থাকবে, এর বেশি প্রয়োজন নেই। তেমনি সিডিবিএল সেটেলমেন্ট করার জন্য 3-4 জন কর্মচারী দরকার।
আচ্ছা, এবার আসেন ব্যাংকের ব্যাপার, এবার আসেন মোস্ট ইম্পর্টেন্ট, ব্যাংক 10টার থেকে 12:30 পর্যন্ত চালু। আচ্ছা, দ্যাট ইজ 2.5 ঘন্টা। আমরা যদি 9টায় ট্রেড শুরু করি, তাহলে 11:30 পর্যন্ত আমরা ট্রেড করতে পারবো, আর বাকি 1 ঘন্টা সেটেলমেন্ট হয়ে যাবে। আচ্ছা, সব ব্যাংক আমাদের প্রয়োজন নেই, আমাদের নির্দিষ্ট 2-1টা ব্যাংক আছে। আমি মনে করি পুঁজিবাজারের স্বার্থে, লক্ষ লক্ষ বিনিয়োগকারীর স্বার্থে, এবং যাদের হাতে টাকা আছে জি, তারা সবাই পুঁজিবাজারে আসবে, এটার লক্ষ্য রেখে আমরা কাজ শুরু করছি। অনেক ধন্যবাদ। আমরা আশা করব যে এতে করে পুঁজিবাজার একটু আলোর মুখ দেখবে এবং কাজ করার জন্য উপযোগী একটা প্ল্যাটফর্মে পরিণত হবে। আমরা এবার একটু মহসিন ভাই আপনার কাছে একটু যাব, 3টি বিষয়ের একটু করণীয় আপনার কাছে একটু জানতে চাইব। যদি অর্থনৈতিক মন্দা দীর্ঘস্থায়ী হয় এবং পুঁজিবাজার টিকে রাখার স্বার্থে তখন করণীয়টা কি হতে পারে, এবং সেই সাথে বিনিয়োগকারী যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছে তাদের স্বার্থ রক্ষার জন্য এই মুহূর্তে আসলে করণীয় কি আছে? মহসিন ভাই। দেখেন, কথাটা হচ্ছিল প্রণোদনা থেকে। আমাদের প্রণোদনা যদি দিতে হয় যে আমাদের মার্জিন লোনের আওতায় যে সমস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী আছে তাদের এই সময়কালীন, অর্থাৎ করোনার সময়কালীন যে ইন্টারেস্টটা তাদের মানে উপর আরোপিত হচ্ছে, এটাকে পরিপূর্ণভাবে মৌকুফ করা উচিত। এটা একটা বড় কাজ আর কি, যেটা সরকারের পক্ষ থেকে খুব একটা বড় অ্যামাউন্ট হবে না। এটা করলে তাদের যে মোরাল, তাদের যে ভীতিকর অবস্থায় পড়ার জায়গা, সেই জায়গাটা থেকে তারা রক্ষা পায়। 1, 2 হচ্ছে রাকিব ভাই যেটা বলছেন যে পুঁজিবাজারকে যে কোনো রকম ভাবে চালু রাখতে হবে, কিন্তু আমরা অলরেডি ইকোনমিক্স এর দিক থেকে এমন একটা কাজ করে ফেলেছি আমাদের দেশে, যদিও ভুল হবে, এটাকে ফ্লোর প্রাইস বলা হচ্ছে, বাট এটা একটা ভুল টার্ম, এটাকে প্রাইস ফ্লোরিং বলে ইকোনমিক সায়েন্সে। প্রাইস ফ্লোরিং করা হয়েছে। এই প্রাইস ফ্লোরিংটা ক্যাপিটাল মার্কেটে করার ফলে যেটা হচ্ছে, কোনো শেয়ারের প্রাইস একটা প্রাইসের লেভেলের নিচে যাবে না, এবং এটা করা হয় হচ্ছে কি করে, ডিমান্ডকে রেস্ট্রিক্টেড করে দিয়ে। এবং আমরা এর প্রভাব কিন্তু দেখতে পাচ্ছি, আমাদের ট্রেড কিন্তু আর বাড়ছে না, বরং আগের থেকে কমে গেছে। এখন আমাদেরকে ডিমান্ডকে যদি বাড়াতে হয়, তার মানে ডিমান্ড কার্ভকে শিফট করাতে হবে। শিফট করানোর জন্য যে পথগুলি আছে তার মধ্যে একটা হচ্ছে মানে পুঁজিবাজার সম্বন্ধে খুব ভালো প্রত্যাশা এটা তৈরি করা। এটা এই মুহূর্তে তৈরি হবে না। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এই জায়গায় হচ্ছে, যেটা আমেরিকা বা ইউরোপ নিয়েছে, সেটা হচ্ছে গিয়ে এই মার্কেটে টাকা ইনজেক্ট করা, বেইল আউট প্রোগ্রাম। এখন আমাদের সরকারের কি সেই সক্ষমতা আছে এই মার্কেটে যথেষ্ট পরিমাণ টাকা ইনজেক্ট করা? এটা নাই। তাহলে যদি করতে হয়, আরেকটা ওয়ে আছে যেটা কোনোদিন পৃথিবীতে কিন্তু মানে কোনো ইকোনমি ট্রাই করেনি, বাট অনেক ইকোনমিস্ট এটার উপর কাজ করেছেন এবং তারা নোবেল প্রাইজও পেয়েছেন। লেটেস্ট হচ্ছে প্রফেসর অভিজিৎ ব্যানার্জি, যার নাম হচ্ছে আপনারা জানেন। তিনি বলেছেন যে যদি ইকোনমিকে বাঁচাতে হয়, মানুষকে বাঁচাতে হয়, তাহলে ছোটদেরকে, গরিবদেরকে বাঁচাতে হবে তাদের হাতে টাকা দেওয়ার মাধ্যমে। এটা শুধু খাবারের জন্য বা রিয়াল ইকোনমির সমস্ত সেক্টরের জন্য না, এটা একই সাথে প্রযোজ্য পুঁজিবাজারের জন্য। আপনার পুঁজিবাজারকে বাঁচাতে হলে আপনার যদি কোনো প্যাকেজ প্রোগ্রাম নেন, তার বড় অংশের টাকা ছোটদেরকে দেন। এই বিষয়টা নিয়ে আমি কিন্তু আপনাদের সাথে অনেকবার কথা বলেছি। আমেরিকা এখন ওইভাবে চিন্তা করছে, এবং যে জায়গাটা আমি বলছিলাম যে আমেরিকাতে এইরকম চিন্তা এখন আছে, যদি আমেরিকান ইকোনমি পুরোটা ডেটের উপর, এই ডেটকে তারা যদি অস্বীকার করে যে আমরা দিব না, তখন চীনের কি হবে, বাংলাদেশের কি হবে, অন্যান্য কান্ট্রির কি হবে? এটা কিন্তু আমরা কোনো চিন্তা করিনি। আমরা ধরে নিচ্ছি এইটা একটা অবধারিত সত্য যে ডেট তার আছে, সেটা সে পরিশোধ করবে। এটা প্রতি ইকোনমি যুগ যুগ ধরে করে আসছে। কিন্তু হঠাৎ যদি কোনো ইকোনমি না করে, বিশেষ করে আমেরিকার মতো ইকোনমি যদি বলে যে আমরা এটা করব না, দিব না, তখন আপনি ইকোনমিতে কি অবস্থা হতে পারে সেটা কি আমরা কেউ কখনো চিন্তা করেছি? এটা একটা চিন্তার বিষয় আছে এখন, কারণ পুরোপুরি চিন্তার বিষয়। আমরা আমাদের সময় স্বল্পতার কারণে আর বাড়াতে পারবো না। জনাব রকিবুর রহমান এবং জনাব মোহাম্মদ মহসিন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের বিশ সংলাপে সংযুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। দর্শক, আজকের বিশ সংলাপ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।